আমি যখন প্রথম রক্তকরবীর আলোচনা শুরু করি তখন এই চ্যানেলের বয়স বেশ কম। নন্দিনী চরিত্রের আলোচনা করবার মতো সাহস সত্যি কথা বলতে কি তখন আমার ছিল না। আসলে স্বয়ং নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরই নন্দিনীকে নিয়ে বেশ বিচলিত ছিলেন। আমরা জানতে পারি যে এই চরিত্রটিকে নিয়ে তিনি বেশ দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কারণ বহুবার যেমন নাটকের নাম পরিবর্তিত হয়েছে তেমনি পরিবর্তিত হয়েছিল নন্দিনীর চরিত্র নামও। শুধু তাই না, তিনি নিজে এই নাটক অভিনয় করাননি কখনোই, কেবলমাত্র মানানসই নন্দিনী মেলেনি বলে। তাই যখন স্বয়ং রবীন্দ্রনাথই এতটা অসুবিধার মধ্যে ছিলেন এই চরিত্রকে নিয়ে, আমি তো এখানে অতীব ক্ষুদ্র। যাই হোক, প্রয়োজনের খাতিরে নন্দিনী চরিত্রের আলোচনা করবার দরকার আছে। তাই সাহিত্যের পথের আজকের এই পর্বে থাকবে নন্দিনী চরিত্র সম্পর্কে আলোচনা। হয়তো ভিডিওটা আকারে একটু বড় হতে পারে, সেই জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে আমি যেভাবে নন্দিনী চরিত্রের আলোচনা করব, আশা করি চরিত্রটির মূল বিষয়বস্তু বুঝতে আর কোনোদিন অসুবিধা থাকবে না। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা জানি যে রক্তকরবীর একটি ভূমিকাংশ রয়েছে। সেই ভূমিকাতে রবীন্দ্রনাথ ঠাকুর নন্দিনী সম্পর্কে যা বলছেন তা হলো, জেলেদের জালে দৈবাত মাঝে মাঝে অখাদ্য জাতের জলচর জীব আটকা পড়ে। তাদের দ্বারা পেট ভরা বা ট্যাঙ্ক ভরার কাজ তো হয়ই না, মাঝের থেকে তারা জাল ছিঁড়ে দিয়ে যায়। এই নাট্যের ঘটনা জালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা তেমনি ভাবে এসে পড়েছে। মকররাজ যে বেড়ার আড়ালে থাকেন সেইটিকে এই মেয়ে টিকতে দেয় না বুঝি। যক্ষপুরী সম্পর্কে আমি আগে যেহেতু আলোচনা করেছি বেশ কয়েকটি চরিত্রের, সেই জন্য যক্ষপুরীর একটা ধারণা মোটামুটি সমস্ত বাংলার ছাত্রছাত্রীদেরই আছে। তাও খুব স্বল্প ভাবে যদি বলি, তাহলে এই যক্ষপুরীতে বহু শ্রমিক কাজ করেন। কি কাজ? মাটির তলা থেকে সোনা তোলার কাজ। এখানে এক রাজা আছেন, রবীন্দ্রনাথ বলছেন আমরা বলতেই পারি তার ডাকনাম মকররাজ, যে একটা ভীষণ জালের মধ্যে বসবাস করে। এই যক্ষপুরে বেশ কিছু নিয়ম আছে, সবাই সেই নিয়মে আবদ্ধ, এক পাও তার বিচ্যুতি ঘটে না। এদের কাজ আছে, কাজের আনন্দ নেই। দিন শেষে অন্তরকে শান্ত করতে এরা মদ্যপান করে, কারণ তারা এই যক্ষপুরী ও তার অবস্থাকে ভুলে থাকতে চায়। এদের আলো নেই জীবনে, জীবনও নেই, কিছুই নেই। রাজার ছিবড়ে হয়ে নম্বর নামে বাঁচতে বাঁচতে এদের বাড়ি ফেরার পথ নষ্ট হয়ে গেছে। শুধু পথই নয়, ফেরার ইচ্ছেটুকু মেরেছে এই যক্ষপুরী। এমন এক আবদ্ধ অবস্থা, এমন এক আবদ্ধ স্থানে এসে পড়েছে নন্দিনী, যে কিছুই মানে না, যে সমস্ত কিছু তোলপাড় করে দেয়। এই নাটকের প্রথমেই যে চরিত্রের সঙ্গে নন্দিনীর আলাপ শুরু, বা যখন থেকে আমরা নন্দিনীকে চিনছি যে চরিত্রের মাধ্যমে, সে কিশোর। বলে রাখি, আমার এই চ্যানেলে আমি প্লে লিস্টে অ্যাড করে দেব একটি রক্তকরবীর, সেখানে কিন্তু কিশোর চরিত্রের আলোচনা আছে। কেউ যদি উৎসাহী হও বা হন, তারা গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, কিশোরের চোখে প্রথম রং লাগায় এই নন্দিনী, যে মারের মুখের ওপর দিয়ে নন্দিনীকে রক্তকরবী ফুল এনে দিতে চায়। কারণ এমন বয়ঃসন্ধিতেই এই সাহস স্বাভাবিক। তার জীবনের প্রথম স্বাভাবিক আচরণকে কে জাগিয়েছে? নন্দিনী। নাটকের শেষে দেখব এই কিশোরের মৃত্যু ঘটছে। সবসময় যে কোনো বিদ্রোহে এই বয়সের নব যৌবনই ঝাঁপিয়ে পড়ে, বারবার। ইতিহাস তার সাক্ষী থাকে। মালিকার মতো কচি মুখ, কিন্তু উদ্ধত তার স্পর্ধা। কিন্তু এদের চলে যাবার কথাও ইতিহাসে ভর্তি। আমরা জানি এরম ধরনের নব যুবক যারা, তারা কত আমাদের স্বাধীনতা সংগ্রামে সংযুক্ত হয়েছিল,
তাদের মধ্যে বেশিরভাগ জনই শহীদ হয়েছেন। তাই আমি বলছি, এদের চলে যাওয়ার কথাও ইতিহাসে ভুরি ভুরি আমরা পাই, এমনটাই হয়ে আসছে। কিন্তু এইখানে এই যে প্রথম স্পর্ধা জাগানো, এইটা কিশোরের মধ্যে কিন্তু নন্দিনী করে দেখিয়েছে। বলে রাখি, আমি প্রত্যেকটি চরিত্রের সঙ্গে নন্দিনীর যে সম্পর্ক তৈরি হয়েছে, যেভাবে এই নাটকে নন্দিনীময়, মানে নাটকটা নন্দিনীময় হয়ে উঠতে পেরেছে, সেই প্রত্যেকটি চরিত্রের সঙ্গে নন্দিনীর যে সংযুক্তিকরণ, সেই বিষয়টা উপরে আলোকপাত করে নন্দিনীর চরিত্রের যে মূল বৈশিষ্ট্যগুলি শেষে গিয়ে বলবো। তাই প্রথম চরিত্র যার সঙ্গে নন্দিনীর প্রথম আলাপ ঘটছে, সে কিশোর। তার মধ্যে স্পর্ধার জাগরণ ঘটিয়েছিল, তার মধ্যে প্রথম কৈশোরের যে ইচ্ছে, যে ভালোবাসা, যে নবপ্রেম, সেটার জাগরণ ঘটাচ্ছে কে? নন্দিনী। দ্বিতীয় যে চরিত্র, সেই যে চরিত্রের সঙ্গে নন্দিনীর আলাপ আলোচনা আমরা পাচ্ছি এই নাটকে, সে অধ্যাপক। অধ্যাপক নন্দিনী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। অধ্যাপক বলছেন যে সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। নন্দিনীকে অধ্যাপক বলছেন যক্ষপুরের এক বিস্ময়, এক আচমকা আলো। অধ্যাপক মরা পুঁথি ঘাটে সারাদিন, আর কোনো কিছুই সে বোঝে না, কিন্তু নন্দিনীকে দেখে বিস্মিত হয়। সে এখানের নয় মনে করে, এখানের অন্ধকারে তার উপস্থিতি ফাঁকা সময়ের আকাশের সন্ধ্যা তারার মতো, যাকে দেখে ডানা চঞ্চল হয়ে ওঠে। তাই এই প্রেম, এই নন্দিনী নামক মুক্তির ক্ষতি না হয়ে যায়, এরম একটা চিন্তা অধ্যাপকের মনে ঘিরে ধরে। সে ভয় পায়, সে নন্দিনীকে বলে তুমি পালাও এখান থেকে। অধ্যাপক গ্রহণ লাগা পুরীর মানুষ ছাকা ভয়ঙ্কর এক পণ্ডিত, যার নাম নেই, যার পরিচয়ই তার নাম। তার মনে বিস্ময়, প্রেম, ঈর্ষা, ভয় জাগে নন্দিনীর দ্বারা। অর্থাৎ তার ভেতরের যে মানুষটা বেঁচে ছিল, যে কিনা ওই পুঁথির মধ্যে চাপা পড়ে গেছে, সেই মানুষটাকে আস্তে আস্তে জাগিয়ে তোলে কে? না নন্দিনী নামক এই চরিত্রটি। এরপর আসে বিশু পাগলের প্রসঙ্গ। বিশুর সঙ্গে নন্দিনীর পরিচয় কিন্তু বেশ অনেক দিনের। এই নাটকে বিশুই একমাত্র চরিত্র যে হয়তো নন্দিনীকে চেনে এবং বোঝে। সে নন্দিনীকে বিস্ময়ে নয়, নবপ্রেমে নয়, ভীষণ ইচ্ছাতে নয়, যেন কতকালের বন্ধুর মতো, বন্ধুর চোখে দেখে, যেন পুরাতন দুঃখের মতো, যার সঙ্গে থাকতে হয়, বাস করতে হয়, যে ছেড়ে যায় না। বিশু নন্দিনীকে বলে যক্ষপুরী তাকে ঢেঁকিতে কুটে পিণ্ড বানিয়ে তুলেছে, কোনো ফাঁক নেই। কেবল নন্দিনীর দিকে চাইলে মনে হয় এখনো আলো বেঁচে আছে, এখনো আকাশ বেঁচে আছে। বিশু নন্দিনীকে নির্ভাবে, যেখানে কষ্ট হলেও ফেরা যায়, ফিরতে হয়। বিশু নন্দিনীকে সেই বন্ধু ভাবে যার সঙ্গ ছাড়া জীবন চলে না। বহু যুদ্ধ শেষে, বহু যুদ্ধের শুরুতে এরই হাত ধরতে হয়। বিশুর ভেতরের যে সত্তাটা, সেখানে নন্দিনী সদা জাগ্রত অবস্থায় আছে। তাই বিশু এই নাটকে অন্যদের থেকে বেশ খানিকটা আলাদা। তাকে রবীন্দ্রনাথ বলছেন বিশু পাগল। সব শেষে রাজা। সম্ভবত নাটকের রাজাকে দিয়েই নন্দিনীকে ঠিকভাবে চিনেছি আমরা। একমাত্র নন্দিনী রাজাকে ভয় করেনি, তার আসন টলিয়েছে, তাকে খাঁচা থেকে টেনে রাস্তায় বার করে এনেছে। রাজা নন্দিনীকে বারবার জানতে চেয়েছে, ভীষণ রাগে, ভীষণ ক্রোধের মাধ্যমে জানতে চেয়েছে। রঞ্জনের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে চেয়েছে, কারণ রাজা তো ভালোবাসা কাকে বলে বোঝে না। তাই ভালোবাসায় মানুষ যে মরেও যেতে পারে এমন কথাকে সে বিশ্বাস করতে পারে না। সে বিশ্বাসে বিস্ময় প্রকাশ করে, নন্দিনীকে বারবার প্রশ্ন করে, প্রশ্নবাণে জর্জরিত করে, বিভিন্ন রকম প্রশ্ন করে সে,
এবং মনোমতো উত্তর না পেলে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নন্দিনীর কাছে আশ্রয় চায়, তার চুলে হাত ঢুকিয়ে সে শান্তি খোঁজে, কিন্তু অসম্ভব এক আগ্রাসন ছটফটানিতে স্থির থাকতে পারে না। কবে এই আত্মবিশ্বাস তার মধ্যে প্রথম প্রকাশ পায়? যখন সে নন্দিনীর সঙ্গে নিজেরই বিরুদ্ধে পথে নামে। এই মারের পথেই তার মুক্তি। সে বলে, এতদিনে মরার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। অর্থাৎ নন্দিনী তার জাল ভেঙেছে, তাকে নন্দিনী মুক্তি দিয়েছে। সব শেষে বলি, সবার সঙ্গে নন্দিনীর কথোপকথনের মাধ্যমে আমরা বুঝলাম যে নন্দিনী হলো এক নতুন চিন্তার প্রতীক, প্রেমের প্রতীক, বিপ্লবের প্রতীক, সর্বোপরি নবপ্রাণের প্রতীক। কিশোরকে সে স্পর্ধা শিখিয়েছে, অধ্যাপককে দিয়েছে মনুষ্যচিত অনুভূতি, বিশু পেয়েছে তার ধারণ করা জীবনকে, যার সঙ্গ নিতে নিতে সে তার ঘর, তার বন্ধু হয়ে ওঠে। সে হাত ছাড়ে না, এটাই সত্য। আর রাজা পেয়েছে মুক্তি। নিজেকে অবরুদ্ধ করে করে সহজ প্রাণকে সে বদ্ধ করে দিয়েছিল। নিজের অচলায়তন নিজেই ভেঙে পুনর্জন্ম নিতে রাস্তায় নেমেছে সে। অধ্যাপক তাই বলে, রাজা এতদিনে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে। যা কিছু স্বাভাবিক তাই তো নন্দিনী, যা কিছু অস্বাভাবিক তার সমস্তটাই যক্ষপুরী। এ তো আমাদেরই জীবনের কথা। তাই যক্ষপুরীও যেমন আমাদের মধ্যে আছে, নন্দিনীও কিন্তু আমাদের মধ্যে আছে। এবার কোনটা আমরা বেছে নেব, কখন বেছে নেব, সেইটা কিন্তু আমাদেরই নিজে নির্বাচন করতে হবে। এই আলোচনার তাহলে শেষটায় আমরা এসে বুঝলাম যে নন্দিনী সহজ প্রাণের প্রতীক, নন্দিনী এক মনুষ্যচিত অনুভূতির প্রতীক, নন্দিনী মানুষের প্রতীক। নন্দিনীর একটা বিশাল অসীম একটা অবস্থান রয়েছে, যেটাকে আমাদের খুঁজে নিতে হয়, যেটা ছাড়া আমরা চলতে পারি না, যেটাকে অবরুদ্ধ করে দিলে আমাদের মধ্যেকার যে অন্তরাত্মা তা কেঁদে কেঁদে মরে, মুক্তি পায় না। তাই নন্দিনীকে এইভাবে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। রক্তকরবী নামের পিছনে যে কাহিনীটা রয়েছে, যে একটি আবর্জনা স্তূপের মধ্যে দিয়ে একটি মাত্র রক্তকরবী ফুল ফুটেছিল, যার রক্তকরবীর রং লালচে, বিদ্রোহের প্রতীকের মতো, সেইখানেই নন্দিনীকে স্থাপন করেছেন রবীন্দ্রনাথ। তাই নন্দিনী এই নাটকের প্রধান চরিত্র হয়ে উঠেছে। প্রত্যেকটা চরিত্রের সঙ্গে তার সম্পর্ক আছে। এমনকি একজন ওখানের শ্রমিক, সে পর্যন্ত নন্দিনীকে দেখে ভয় পেয়ে বলছে যে তুমি সর্বনাশী, তুমি সবকিছু ওলট পালট করে দিতে এসেছো। তাই প্রত্যেকটা চরিত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে নন্দিনীর। নন্দিনী এই নাটকের তাই শ্রেষ্ঠ এবং প্রধান চরিত্র। শেষ করি পশ্চিম যাত্রীর ডায়েরিতে রবীন্দ্রনাথ নন্দিনী সম্পর্কে কি বলছেন ওইটুকু দিয়ে। নারীর ভিতর দিয়ে বিচিত্র রসময় প্রাণের প্রবর্তনা যদি পুরুষের উদ্যমের মধ্যে সঞ্চারিত হবার বাধা পায়, তাহলেই তার সৃষ্টিতে যন্ত্রের প্রাধান্য ঘটে। তখন মানুষ আপনার সৃষ্ট যন্ত্রের আঘাতে কেবলই পীড়া দেয়, পীড়িত হয়। এই পুরো তারপর খানিকটা আলোচনার পর, মানে যক্ষপুরের কথা বলার পর রবীন্দ্রনাথ বলছেন, এমন সময় সেখানে নারী এলো, নন্দিনী এলো। প্রাণের বেগ এসে পড়লো যন্ত্রের উপর, প্রেমের আবেগ আঘাত করতে লাগলো লুব্ধ দুশ্চেষ্টা বন্ধন জালকে। তখন সেই নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কি করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে প্রাণের প্রবাহকে বাধামুক্ত করবার চেষ্টায় প্রবৃত্ত হলো, এই নাটকে তাই বর্ণিত আছে। অর্থাৎ নারীরাই এই সহজ প্রেমের, সহজ প্রাণের প্রতীক, যে কিনা পুরুষের চারিদিকে গড়ে ওঠা ওই যন্ত্র সভ্যতার বুকে আঘাত হানতে পারে। তাই এই চরিত্রের নাম নন্দিনী। নন্দিনী যে শব্দটি, তার আক্ষরিক অর্থ হচ্ছে মেয়ে, নারী। তাই নামকরণটাও ভারী সুন্দর জায়গায় এসে শেষ করেছিলেন রবীন্দ্রনাথ। আশা করি এই পর্বে আমি নন্দিনী সম্পর্কে কিছু কথা বলতে পারলাম। যদি আরো কোনোদিন কিছু বলার থাকে, নিশ্চয়ই আরো অনেক পর্ব আসতেই পারে নন্দিনী বা রক্তকরবী সম্পর্কে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর
উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ।